আগের বন ছেড়ে তো অনেক দূরে চলে এলাম, এবার কোন বনে নামবো বুঝতেই পারছি না। আরে নিচে একটা পুকুর দেখতে পাচ্ছি, পেটটা তো খিদেও লেগেছে। যাই পুকুরে নেমে কয়েকটা মাছ শিকার করি। এই বলে বক অচেনা অচেনা বনের সেই পুকুর পাড়ে নেমে পড়ে। আর পুকুরের স্বচ্ছ জল আর সেই জলে নানান রকমের ছোট বড় মাছ ভেসে বেড়াতে দেখে বক মহা আনন্দে বলে ওঠে, বাবা বাবা বাবা, এমন পুকুরে তো খুঁজছিলাম যে পুকুরে ভরপুর মাছ থাকবে আর আমি প্রাণ ভরে মাছ খেতে পারবো। আগের বনের পুকুরের সব মাছ শেষ হয়ে গিয়েছিল, এজন্য তো ওই বন ছেড়ে এসেছি। এবার এই বনের এই পুকুরটা আমার। আমার। চল চল তোতা, আমি এসে গেছি, এবার বনের পুকুরে মাছ ধরতে যাই। এত দেরি করে এলি কেন? ওদিকে বুঝি বনের সব পাখি মাছ ধরা শেষ করে দিল। চল চল তাড়াতাড়ি চল। তোতা আর শালিক জাল নিয়ে বনের পুকুরে পৌঁছে যায় আর জাল ফেলে পুকুরের মাছ ধরতে থাকে। অন্যদিকে সেই বক পুকুর পাড়ের একটা গাছে বসে তাদের দেখে ফেলে আর বলে, আরে আরে, ওই দুটো পাখি আমার দখল করা পুকুরে মাছ ধরছে। তারা পাখিরা, ধরাচ্ছি তোদের মাছ। এই, তোদের সাহস তো কম নয়, আমার পুকুরের মাছ আমার অনুমতি না নিয়ে ধরছিস? চলে যা, এখান থেকে চলে যা বলছি। আরে বক, আগে তো এই বনে তুমি ছিলে না, আর এই পুকুর তোমার হলো কি করে? অনেক আগে থেকেই তো এই বনের পাখিরা এখানে মাছ ধরে। এই পুকুরের মাছ সবার। এই পুকুর আমি দখল নিয়েছি, আর কেউ মাছ ধরতে পারবে না। আমি একাই মাছ ধরবো, একাই খাবো। যা বলছি, এখান থেকে যা। আরে দুষ্টু বক, ব্যথা লাগছে। তোতা আর শালিক বকের লম্বা ঠোঁটের ঠোকর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে, শোনো টুনি, আজ আমি অনেক মাছ ধরবো, তুমি সব মাছ জাল থেকে বের করে খলাইয়ে রাখবে। ঠিক আছে টোনা। উফ, কতদিন মাছ খাইনি, আজ গরম গরম মাছের ভাজা খাবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। টুনি টোনা, তোরা বুঝি বনের পুকুরে মাছ ধরতে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি তো। তোরা দুজন বুঝি মাছ ধরে ফিরে এলি, অনেক মাছ ধরেছিস তাই না? একটা মাছও আমরা ধরতে পারিনি, কোথা থেকে একটা বগ এসে জুটেছে। দুষ্টু বগটা পুকুর দখল করে বসে আছে আর বলছে ওই পুকুর নাকি এখন থেকে তার, কেউ ওই পুকুরে মাছ ধরতে পারবে না। কি, ওই বকের এত বড় সাহস? চলো তো টোনা, চলো গিয়ে দেখি ওই বক কি করে আমাদের মাছ ধরতে না দেয়। এই বনের পাখিরা তো বড্ড বজ্জাত, আবার তোরা এসেছিস এই পুকুরে মাছ ধরতে। চলে যা, চলে যা বলছি। না, আমরা যাব না, আমরা মাছ ধরবো। আর তুমি বাধা দেওয়ার কে? এই জোনা, পুকুরে জাল ফেলো তো। পুকুরে জাল ফেলবি তাই না? ফেলাচ্ছি জাল। আরে দুষ্টু বক, ঢিল ছুঁড়ে বন্ধ কর। বন্ধ কর, বন্ধ কর। বকের পাথরের ঢিল সহ্য করতে না পেরে টোনাটুনিও সেখান থেকে পালিয়ে যায়। বনে এখন ঝামেলা শুরু হলো, ওই বকের জন্য তো আমরা পুকুরে মাছ শিকার করতেই পারছি না। বনের আশেপাশে আর কোনো নদী বা পুকুরও নেই যে সেখান থেকে মাছ ধরে এনে খাবো। তবে কি এবার মাছ খাওয়া আমাদের বন্ধ করতে হবে? না না, মাছ খাওয়া কেন বন্ধ করব? আমাদের যে কোনো একটা উপায় ভাবতে হবে। কাকুলি, কাকুলি, ওরা এখানে বসে কি নিয়ে আলোচনা করছে? ধুর, এখানে বসে তো কিছুই বুঝতে পারছি না। মরণ, চলো তো চলো, এখান থেকে শুনতে যখন পাচ্ছ না তখন ওদের কাছেই যাই। নিশ্চয়ই কোনো গোপন বৈঠক চলছে। কেউ তো আর কোনো বৈঠকে আমাদের ডাকে না, আমরা নিজেরাই যাই। চলো চলো। তোদের কি হয়েছে রে? সবার চোখ মুখে এত দুশ্চিন্তার ছাপ কেন? শুনতে চাস কেন দুশ্চিন্তা করছি? তবে শোন। শালিক একে একে সব ঘটনা খুলে বলে আর সব শুনে যোগুকে হাসতে হাসতে বলে, তোরা সবাই সামান্য একটা বকের কাছে ঠোকর আর ঢিল খেয়ে এখানে বসে হায় হায় করছিস। শোন, আমি বলি কি, তোরা সবাই দুর্বল পাখি,
আমি আর কাকুলি গিয়ে এক্ষুনি ওই বককে তার লম্বা ঠোঁট ধরে এই বনের পুকুর থেকে তাড়িয়ে দিব। তার বিনিময়ে আমাদের প্রতিদিন মাছ দিতে হবে। দেখ কাকুলি আর যজ্ঞ, তোরা অনেক বোকা, অযথা বকের সাথে লড়াই করতে যাস না। কি আমাদের অপমান? চলো তো যজ্ঞ, এদের আমরা প্রমাণ করে দিব আমরা কতটা সবল আর চালাক পাখি। এক্ষুনি ওই বককে তাড়িয়ে দিয়ে আসি, চলো চলো। এই বলে কাকুলি আর যজ্ঞ কাক পুকুর পাড়ের সেই বকের কাছে যায়। এই সাদা লম্বা ঠোঁটওয়ালা বক, এখান থেকে চলে যা বলছি, নয়তো তোর ওই ঠোঁট আমি ভেঙে দিব। কি আমার ঠোঁট ভেঙে দিবি? দাঁড়া দেখাচ্ছি মজা। এ কথা বলে বক পুকুরের জলজ আগাছা তুলে কাকুলিকে ধরে বেঁধে ফেলে। আর যজ্ঞ কাক তা দেখে সেখান থেকে উড়াল দিয়ে পালিয়ে যেতে থাকে। দে এখন, দে দেখি আমার ঠোঁট ভেঙে দে। ওগো আমাকে বাঁচাও গো, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন গো? ওগো এই বক, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। ওরে বাবা রে বাবা, তুমি থাকো এখানে বাধা। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা রে বাবা, খুব জোর বেঁচে গেছি। একে যোগ্য দাদা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কাকুলি দিদি কোথায়? তোমরা বককে তাড়িয়ে দিয়েছো বুঝি? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই দুষ্টু বক এত খারাপ, ওকে তাড়াতে পারিনি, উল্টো কাকুলিকে ধরে বেঁধে রেখেছে। কেন যে বাহাদুরি করে গেলাম বকের কাছে। হায় হায় রে। কি বললি যজ্ঞ? হায় হায়, এমনিতে আমরা ওই বককে নিয়ে বিপদে আছি, তুই আবার কাকুলিকে ফাঁসিয়ে এসেছিস। না জানি কাকুলি কি অবস্থায় আছে। সবাই যখন গাছের ডালে বসে দুশ্চিন্তা করছিল, ঠিক তখনই পাখিদের বন্ধু পণ্ডিত শিয়াল সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। পণ্ডিত শিয়াল গাছের ডালে পাখিদের এমন অবস্থায় বসে থাকতে দেখে বলে, কি হয়েছে পাখি বন্ধুরা? তোমরা সবাই কোনো বিষয় নিয়ে চিন্তা করছো বুঝি? আরে শিয়াল বন্ধু, আমরা তো সবাই বড্ড বিপদে আছি। শোনো শোনো, তোমাকে সব বলছি। এই বলে টোনা বকের ব্যাপারে সব ঘটনা খুলে বলে। সব শুনে শিয়াল পণ্ডিত বলে, সব বুঝলাম। শোনো, আমি তোমাদের সাহায্য করব, তবে আমার কথা শুনে চলতে হবে। শোনো শোনো, তোমাদের একটা গোপন বুদ্ধি দেই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই একদম ঘ্যান ঘ্যান করবি না, চুপ চুপ। আবার আবার তোরা এসেছিস, আবার এসেছিস। রাগ করবেন না আমাদের নতুন রাজা। নতুন রাজা মানে? হ্যাঁ, আপনার মতো এত শক্তিশালী বড় পাখি আমাদের বনে আর একটাও নেই। তাই আপনাকে আজ থেকে আমরা রাজা মানবো, সেজন্যই তো এখানে এসেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, বনের পাখিদের পক্ষ থেকে বনের বটতলায় আজ আপনার ভোজের দাওয়াত রইলো। কি বলছিস তোরা? যাবো তো, আমি যাবো তো। যা যা, তোরা ভোজের আয়োজন কর। আমি রাজা, আমি রাজা। আর হ্যাঁ, এই কর্কশ কণ্ঠের পাখিটাকে নিয়ে যা। এই বলে বক কাকুলিকে ছেড়ে দেয়। কাকুলি ছাড়া পেয়ে অন্য পাখিদের কাছে যায়, আর সবাই মিলে পুকুর পাড় থেকে চলে যায়। আমাদের রাজা এসে গেছে। কোথায় কোথায় আমার মহাভোজের আয়োজন করেছিস? ওই তো আপনার সামনেই কলাপাতায় দানা দেয়া আছে, খেয়ে নিন। আর কি হচ্ছে রাজার সাথে? একজন বনের রাজা কলা পাতায় দাওয়াত খাবে, তাও আবার দানা, কোনো মাছ নেই। অপমান করছিস আমাকে, তাই না? শাস্তি দেব তোদের। যা মাছ আন। বক এসব বলতে না বলতেই হঠাৎ করে শিয়াল পণ্ডিত একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে বকের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর বুকের ওপর থাবা দিয়ে বলে, মহারাজ মশাইয়ের মাছ খাওয়ার শখ হয়েছে খুব, তাই না? আমার যে বক পাখি খাওয়ার শখ হয়েছে। বাঁচাও বাঁচাও, এই শিয়াল কোথা থেকে এলো রে? আমাকে বাঁচাও বাঁচাও, ছেড়ে দে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ছাড়বো? তুই যদি এই বন আর পুকুর ছেড়ে চলে যাস, তবেই তোকে ছাড়বো। পুকুর বন সব ছেড়ে দেব, বেঁচে থাকতে এই বনে আর আসবো না। ছেড়ে দে রে, ছেড়ে দে। যা, এবার তোকে প্রাণে বাঁচতে দিলাম। এ কথা বলে শিয়াল পণ্ডিত বককে ছেড়ে দেয়, আর বক ছাড়া পেয়ে প্রাণীর ভয়ে বন ছেড়ে দূরের আকাশে উড়ে পালিয়ে যায়। বাবা, শিয়াল পণ্ডিত বন্ধু, তোমার প্রশংসা সত্যি করতে হয়। কথায় আছে না, বুদ্ধির জয় সব সময় হয়।
এই সবাই বল, সবাই বল। জয় পণ্ডিত শিয়ালের জয়, জয় পণ্ডিত শিয়ালের জয়। হয়েছে হয়েছে, থামো তোমরা। তোমাদের পুকুরে এবার ইচ্ছে মতো মাছ শিকার করে খেতে পারবে, কোনো ভয় নেই। আমি এবার চলি। এই বলে শিয়াল পণ্ডিত সেখান থেকে চলে যায়, আর বনের পাখিরা বনের পুকুর থেকে মহা আনন্দে মাছ ধরে খেতে থাকে। কিরে, তোদের কাজ কত দূর এগোলো? ঠিকঠাক কাজ করছিস তো নাকি? হ্যাঁ ইগল দাদা, আমরা সবাই মন দিয়েই কাজ করছি। তোর উপর আমার অনেক বিশ্বাস আছে টুনি। তুই তো এতদিন যাবত আমার দায়িত্বে কাজ করছিস, কখনো আমি তোকে কাজে ফাঁকি দিতে দেখিনি। শোন টুনি, এই খালটা বন্ধ করার জন্য আরো একজন কাজের পাখির প্রয়োজন। তোর মতো কোনো সৎ কাজের পাখি থাকলে তুই সাথে করে নিয়ে আসিস, কেমন? এই কথা বলে ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও কবুতর মিলে কাজ করতে থাকে, আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তাই টুনি ও কবুতর যে যার বাড়িতে চলে আসে। শোনো কালু, আজ কতদিন হলো তুমি তোমার চাকরি হারিয়ে বাড়িতে শুয়ে বসে খাচ্ছো? অন্য কোনো কাজের খোঁজ করতেও তো পারো, তাই নয় কি? এভাবে চলতে থাকলে তো আমরা কিছুদিনের মধ্যেই পথে বসবো কালু। কাজ না করার জন্যই তো চাকরিটা আমি ছেড়ে দিয়েছি কাকুলি। আর তোমাকে তো মিথ্যে কথা বলেছি, কিন্তু তুমি আমাকে আবারও কাজ করার কথা বলছো। ঠিক আছে, বাইরে থেকে একটু ঘুরে আসি। কি হলো, কি কি এমন ভাবছো তুমি? কি আর ভাববো, তুমি ঠিকই বলেছো কাকুলি। সত্যি আমার কাজের খোঁজ করা দরকার, তাই আমি একটা কাজের খোঁজে যাচ্ছি। তোমাকে আর কাজের খোঁজ করতে হবে না কালু দাদা, আমি তোমার জন্য একটা কাজ নিয়ে এসেছি। তুই সত্যি বলছিস টনি? তুই আমাদের খুব বড় উপকার করলি রে। তা কি কাজ করতে হবে শুনি? আমার সাথে মাটি কাটার কাজ করতে হবে কাকুলি দিদি। এখন বলো তো কালু দাদা, তুমি এই কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে, তুই এখন যা টুনি, আমি কাল সময় মতো কালুকে কাজে পাঠিয়ে দিব। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে কাজে যেতে হবে শুনে কালুর অনেক মন খারাপ হয়ে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু ও টুনির সাথে ঈগলের কাজে চলে যায়। ওরে বাবা রে, কি ওজন রে বাবা! ধুর ধুর, এত কষ্ট কেউ করে নাকি? ওরে বাবা রে, ওরে মা, আর তো আমি হাঁটতেই পারছি না রে। কালু অনেক কষ্ট করে তার মাথার উপরে থাকা মাটির ডালিটা খালের ধার পর্যন্ত নিয়ে যায়, আর টুনি সেটা দেখতে পেয়ে বলতে থাকে, একে কালু দাদা তো কাজ না করে বিশ্রাম নিচ্ছে। এখন যদি ঈগল দাদা এসে দেখে, তাহলে তো কালু দাদাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। না না, এই কালু দাদা বুঝি এই কাজ করতে পারবে না। এই কথা বলে টুনি কালুর কাছে যায় আর কালুকে ডাকতে থাকে। এরপর কালু ঘুম থেকে উঠে আবারও কাজ করতে শুরু করে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর এরপর থেকে কালু রোজ কাজ করতে যেত ঠিকই, কিন্তু ঠিক মতো কাজ করতো না। একবার কাজ করলে দুইবার বিশ্রাম নিত, আর টুনি গিয়ে কালুর ঘুম ভাঙিয়ে দিত। আর এভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। আর টুনিরা তাদের পারিশ্রমিক নেয়ার জন্য ঈগলের বাড়িতে চলে আসে। তোরা টাকা নিতে এসেছিস? হ্যাঁ ঈগল দাদা, আমরা আমাদের পারিশ্রমিক নিতে এসে গেছি। আচ্ছা ঠিক আছে, তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি ঘর থেকে টাকা নিয়ে আসছি। এই কথা বলে ঈগল যেই না ঘরের দিকে চলে যাবে, ঠিক তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। আর ঈগলকে অসুস্থ হতে দেখে কালু, টুনি ও কবুতর তাকে ঘরে নিয়ে যায়। এ কি, ঈগল দাদা এভাবে আলমারিটা খুলে রেখেছে কেন? এত দামি দামি গয়না চোরের নজরে পড়লে তো ঈগল দাদার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক বলেছিস রে টুনি, ঈগল দাদা হয়তো আলমারি বন্ধ করতে ভুলে গেছে। তুই বরং আলমারিটা বন্ধ করে দে,
আর আমি আর কালু দাদা মিলে ঈগল দাদার জ্ঞান ফেরানোর চেষ্টা করি। এরপর টনি আলমারি বন্ধ করতে থাকে। এদিকে কবুতর ও কালু মিলে ঈগলের মুখে পানি ছেটাতে থাকে। আর কিছুক্ষণ পর ঈগলের জ্ঞান ফিরে আসে। এই তো ঈগল দাদা চোখ খুলেছে। তুমি এখন ঠিক আছো তো ঈগল দাদা? হ্যাঁ রে, আমি এখন ঠিক আছি। আসলে সকাল থেকে একটু অসুস্থ তো, তাই মাথাটা ঘুরছিল। তোরা আমার অনেক বড় উপকার করলি রে। সত্যি টুনি, তোরা আমার শুধু শ্রমিক নোস, তোরা আমার আপনজন। এভাবে তোরা সৎভাবে আমার পাশে থাকিস সব সময়। এরপর ঈগল টনিদেরকে তাদের বেতনের টাকা বুঝিয়ে দেয়। আর টাকা নিয়ে টনি, কবুতর ও কালু বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। 600, 700, 800, 900, 1000। একে ঈগল দাদা তো আমাকে ভুল করে 100 টাকা বেশি দিয়েছে। এক্ষুনি এই টাকাটা ঈগল দাদাকে ফেরত দিতে হবে। এই কথা বলে টুনি একটা টর্চ হাতে নিয়ে ঈগলের বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু একটা টর্চ হাতে নিয়ে বলে, পুরো 1 মাস কষ্ট করে মাস শেষে শুধুমাত্র 1000 টাকা বেতন পেলাম। না না, এইটুকু বেতনে এত পরিশ্রম করে কোনো লাভ নেই। কিন্তু ঈগল দাদার বাড়ির ওই দামি গহনাগুলো চুরি করতে পারলে আমাকে আর এত পরিশ্রম করতে হবে না। টুনি রে টুনি, তুই 1 বছর কাজ করে যা রোজগার করেছিস সেটা আমি একদিনে করে দেখাবো। আর এজন্যই আমার নাম হয়েছে কালু। হা 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 হা। এই কথা বলে কালু একটা স্প্রে নিয়ে ঈগলের বাড়িতে চুরি করতে চলে যায়। আর ঈগলের ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ঈগলের মুখে অজ্ঞান করা স্প্রে মেরে দেয়। আর ঠিক তখনই টুনিও ঈগলের বাড়ির উঠোনে চলে যায়। অন্যদিকে কালু ও আলমারি খুলে সবগুলো সোনার গহনা চুরি করে নিয়ে যায়। আর যাওয়ার সময় কালুর হাত থেকে একটা গহনা টুনির সামনে পড়ে যায়। একে এত রাতে কালু দাদা এখানে কেন এসেছে? আর কালু দাদার কাছে এই সোনার গয়নাটাই বা এলো কি করে? তার মানে কালু দাদা ঈগল দাদার আলমারি থেকে গয়না নিয়ে পালাচ্ছে? না না, যেভাবেই হোক কালু দাদাকে ধরতেই হবে। তা না হলে যে আমাদের মতো শ্রমিকের সম্মান চলে যাবে। এই কথা বলে টনি কালুকে ধরতে কালুর পেছন পেছন যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর কালু টনিকে তার পেছনে আসতে দেখতে পায়। আর তাড়াহুড়ো করে কালু একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আর টনিও কালুকে ধরতে না পেরে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে টনি ঈগলের কাছে গিয়ে গয়না চুরির কথা বলে দেয়। কি, ওই কালু আমার খেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি আমার গয়না তো নিবই, তার সাথে ওকে চুরি করার শিক্ষাটাও দিয়ে দিব। চল টুনি, তুই আমার সাথে চল। এরপর ঈগল ও টুনি পুলিশের কাছে চলে আসে। আর সেখানে গিয়ে পুলিশকে কালু চুরির গয়না চুরির কথা খুলে বলে। এরপর পুলিশকে সাথে নিয়ে কালুর বাড়িতে আসে। এ কি, পুলিশ? তোমরা আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছো কেন? কি অপরাধ আমার? বিশ্বাসঘাতক, তুই আমার আলমারি থেকে গয়না চুরি করেছিস। আর টুনি তো তার নিজের চোখে দেখেছে। ভালোই ভালোই বলছি কালু, তুই আমার বউয়ের সবগুলো গয়না ফেরত দে, তা না হলে এক্ষুনি তোকে পুলিশের হাতে তুলে দিব। আমি তোমাকে গয়নাগুলো কিভাবে দিব ঈগল দাদা? ওগুলো যে... যাক বাবা, টুনি চলে গেছে। এখন আমি গয়নাগুলো নিয়ে বাড়িতে যাই। আর ভোর হলেই অন্য বনে চলে যাব। এরপর আমি গয়নাগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাই। আর যেই না টুনির লাউ পুকুরের কাছে যাই, তখনই আমার পিঠ থেকে গয়নার বাক্সটা টুনির লাউ পুকুরে পড়ে যায়। হায় হায় রে, এত কষ্ট করে চুরি করলাম, আর সেগুলো কিনা ভোগ করতে পারলাম না। এজন্যই হয়তো বলে, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। এদিকে তো টুনি আমাকে চুরি করতে দেখে ফেলেছে। এবার তো ঈগল দাদা আমার চুরি করার বিষয়টা জানতে পারবে। আর এজন্য আমাকে আর কাজেও নিবে না। লোভ করে আমি আমার সর্বনাশ ডেকে আনলাম। হ্যাঁ কালু দাদা, লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়। আর যদি তুমি লোভ না করতে, তাহলে তোমাকে কাজটা আর হারাতে হতো না।
আমাদের জীবনে উন্নতি করতে হলে চুরি নয়, পরিশ্রম করে সৎভাবে উপার্জন করতে হয়। তবেই আমরা জীবনে সফলতার দিকে অগ্রসর হতে পারবো, বুঝলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি ইগল দাদা। তুমি আমাকে শেষবারের মতো একটাবার সুযোগ দাও। আমি আর কখনো চুরি করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু টুনি, তোর লাউ পুকুর থেকে আমরা গয়নাগুলো উদ্ধার করব কিভাবে বলতো? এখন এর একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে পুকুরের পানিগুলো বালতি দিয়ে তুলতে হবে। কিন্তু এত বড় পুকুরের পানি বালতি দিয়ে তুলতে পারবো তো? কেন পারবো না কালু দাদা? 10 মিলে কাজ করলে সেই কাজে সফলতা নিশ্চিত আসবে। তাই আমরা সবাই মিলে গয়নার বাক্স উদ্ধার করব। এরপর সবাই বালতিতে করে পুকুরের পানিগুলো তুলে অন্য পুকুরে ফেলে দেয়। আর কিছুক্ষণ পর তারা তাদের গয়নার বাক্সটা ফিরে পায়। এরপর টুনি, কালু ও কবুতর আবারও সৎভাবে কাজ করে নিজেদের সংসার চালায়। দেখলে তো বন্ধুরা, লোভ আমাদের কিভাবে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ সুন্দর আর জীবনে উন্নতি করতে হলে লোভ নয়, বরং পরিশ্রম করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।